সেটা হচ্ছে কিছু শর্টকাট ক্যালকুলেশন জানতে হবে। হ্যাঁ, তো তোমাদেরকে যদি শর্ট করে পরিচয় দিই, আমার নাম হচ্ছে আমি হচ্ছে বিএসসি শেষ করলাম, বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছি হচ্ছে এলবি থেকে, শর্টলি যদি বলি বেটার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটি। সেশন হচ্ছে 2016-17, মানে তোমরা আমার প্রায় 6-7 বছর। আচ্ছা, তো যাই হোক, তোমাদের এখানে গত বড় ক্লাস নিয়েছিলাম, তো অনেকেরই ভালো আউটপুট আসছে, আশা করি তোমাদের আসবে। তো যে ব্যাপারটা বলতেছিলাম যে ট্রিক গুলো একটু বেশি জানতো। হ্যাঁ, কারণ এই ম্যাথ গুলো পারে না এরকম মানুষ নাই, বা মানসিক দক্ষতা গুলো পারে না, সবাই পারে, সময়ের মধ্যে পারা থাকে। হ্যাঁ, এই জন্য তোমাদের একটু স্পেশাল ট্রিক জানা লাগবে। আমি একটু বলি, লেকচার শিটে পড়ে যাইতেছি সিকোয়েন্সে, আগে কিছু স্পেশাল জিনিস দেখো। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি 15 × 15 কত হবে? কে বলতে পারবা? উইদাউট ক্যালকুলেশন, ক্যালকুলেটর তো থাকবে না। ভেরি গুড। 225 না 125 বলো? 225। আচ্ছা, আমি যদি এটা একটু বাড়ায় বলি, এটা আসলে এরকম ক্যালকুলেশন, অথবা মনে করো তোমাকে দিল হচ্ছে এরকম ক্যালকুলেশন তো লাগে, এটা করতে গিয়ে সময় লেগে যাচ্ছে কত? বুঝছি না, একটু লাউডলি বলো, মেয়ে মানুষের মতো বলো। কনফিউজ। আচ্ছা, এই সিস্টেমটা একটু দেখো, যাদের লাস্টে এরকম 5 আছে 1 থেকে 9 ঘর পর্যন্ত, সেগুলো আমরা কিভাবে করবো? আমি কিন্তু জানা লিখে দিতে পারি, কেউ দেখি ট্রিকটা ধরতে পারো কিনা দেখি, বলো তো। হ্যাঁ, কি মুখস্থবিদ্যা থাকতেছে না? মুখস্থবিদ্যা থাকতেছে না। এবার কেউ কনফিউজ থাকলে চেক করে দেখতে পারো আমার অ্যান্সার ঠিক হচ্ছে কি। বলতে পারবা ট্রিকটা? প্রতিবার 400 600 করে 800 করে 800 না, ব্যাপারটা এরকম না। আমি বলি, খেলো, প্রথম ডিজিটটা কত? 1। 1 এর পরের সংখ্যা কত? 2। 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করো, 2, আর লাস্টে 25 বসবে, সবার লাস্টে 5 আছে। 2 এর পরের সংখ্যা কত? 3 এর পরের সংখ্যা, মানে সরি 2 এর পরের সংখ্যা 3 আর 2 মাল্টিপ্লাই করলে একইভাবে তোমাকে যদি আমি দেই 95 × 95, 9 এর পরটা কত? 10। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে আমাদের কিছু ব্যাপার যেগুলো মানে এই কাজগুলোর জন্য আসলে তোমাদের কোচিং করা বা বিভিন্ন ভাইয়াদের কাছে পড়া, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমি প্রথমে বলছি, এই ক্যালকুলেশনটা পারে না কে? সবাই পারে, কারোর সময় লাগবে, তুমি ফাস্ট করতে পারো। আর তোমার এই সময়গুলো আসলে ওই এক জায়গা 10 সেকেন্ড 15 সেকেন্ড করে তোমার আসলে কাজে দিবে। নেক্সট আসো, আমি যদি আরেকটা বিষয় বলি, মনে করো 7 + 3/5, এটা আমরা নরমালি কিভাবে ক্যালকুলেট করি? তাই তো, তাই না? অ্যান্সার তো কখনো অপ্রকৃত অবস্থায় থাকে না, থাকে? তাই না? এত পেইন নেওয়া লাগে না। যখন তুমি দেখবে যোগ দেওয়া আছে, জাস্ট খালি এটা এমনি লিখে দিবা। বুঝছো কি? বোঝা যাচ্ছে? তো না বুঝতে বললো, তাহলে আমাদের ক্লাস থাকলে আমরা কি করবো? এমনি ডাইরেক্ট বসাই দেবো। ঠিক আছে? এখন আসলে যদি মাইনাস থাকে, তাহলে যোগ থাকলে কি করবো? যোগ থাকলে আমার কোনো পেইন নেওয়ার দরকার নেই, যা থাকবে খালি যোগটা উঠাই দিলে ওইটাই অ্যান্সার। ওকে? মাইনাস থাকলে কি করবো? দেখো, মাইনাস থাকলে আমরা নরমালি যেটা করি সেটাকে লিখে আসি। 35 - 3, তাহলে আমাদের কত হয়? 32/5 ভাগ করো। এটা না, এই এত প্রসেসিং করে আসবে। মনে করো মাইনাস যখন থাকবে, যার থেকে মাইনাস করবা তার 1 কমা দিবে। ঠিক আছে? যার থেকে মাইনাস করবা তার 1 কমা দিবা।
কত আছে 7, এটা 6 করে দাও। এটা এদের দুজনের বিয়োগফল করবা, বুঝছে? বুঝছো কি? কয় সেকেন্ড লাগে বলো তো এটা করতে? তো এই যে তোমার যে টাইমটা সেভ হচ্ছে, এই টাইমটা কিন্তু কাজে দিবে, হ্যাঁ? এবং এই ক্যালকুলেশন যে এমন না যে তোমাকে এটা বলবে যে এটা সমান কত, এটা না, কোনো একটা ক্যালকুলেশন করতে গিয়ে তোমার এটা লাগছে, তুমি মনে করো আমাদের লাগে না 3-4টা এরকম সমীকরণ লাগে, সেক্ষেত্রে তোমার সময় বেশি চলে যাবে। বুঝতে পারছো আমার কথা? এই টেকনিকটা মনে থাকবে। মাইনাসেরটা হচ্ছে যেটা থাকবে তাকে এক কমান, তাহলে 7 আছে 6 করে দেব। আর নিচেরটা এটা বিয়োগফল, এটা উপরে লিখবো, নিচেরটা সবসময় নিচে যোগেরটা কিচ্ছু করবো না, জাস্ট প্লাস 2 দেব। ওকে, তাহলে আমি তোমাদের দুইটা দেই, কি করব? 13 - 7/9 আর কি করব হচ্ছে 12 + 3/8। তোদের কি এক্সাম হয়েছিল? কি অবস্থা তোমার এক্সামের? অ্যান্সার মিলাই দিছে? এই প্রশ্নটা দেখেন কোনটা? 0 সমান মানলা হয় কত নম্বর? কত নম্বর? কত আসছে? 12 3/9 12 2/9 2/9 12 2/9 আর পরেরটা 12 3, হ্যাঁ হ্যাঁ তুমি বন্ধু বলতে পারো না। 9 নম্বর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ তোমার সামথিং বিটুইন 0 and 1 অফ না না আর্টিফিশিয়াল 0 to equal 0 কে 1 plus ক্যালকুলেটর 1 দিচ্ছে, 1 দিচ্ছে এটা একটা দিতে বলছো আনডিটারমাইন্ড দিচ্ছে না, 0 to equal 0 থাকে ক্যালকুলেটরে আসতে পারে, বাট বিষয়টা হচ্ছে যে তোমার আনডিটারমাইন্ড 0 to equal 0 আসা সম্ভব। আচ্ছা ওকে, তাহলে এই কয়টা টার্মগুলো তোমরা বুঝতে পারছো কিনা? এখন হচ্ছে তোমাদের ওভারঅল আজকে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে ভগ্নাংশ, বর্গমূল, মানসিক দক্ষতা, লসাগু, সংখ্যাতত্ত্ব। আচ্ছা, আমরা সংখ্যাতত্ত্ব থেকে শুরু করবো। সংখ্যা টার্মটা একটু বুঝতে পারো, তোমরা বুঝতে পারতেছো কি কথা? রোজা আসো কে কে? সবাই রোজা থেকে তো ক্লাস করে একটু কষ্ট করো। আচ্ছা, যাদের বেশি কষ্ট লাগবে রোজা থেকে তারা আমাকে দেখে একটু মোটিভেশন দিবে, যেটা হলো আমার এরপরে আরো একটা ক্লাস নেওয়া লাগবে। বুঝতে পারছো? দেখে মনে হচ্ছে না। আচ্ছা, তো সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে তোমাদেরকে বলি দুইটা, আমাদের মানে মোট যত সংখ্যা আছে, মোট সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটু ভালো করে বুঝতে, হ্যাঁ? একটা হচ্ছে বাস্তব, একটা হচ্ছে অবাস্তব। এটা সবাই জানো। কথা হলো অবাস্তব কার? এটা 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 বলো। -1 তারপর এটা ভগ্নাংশ -1 অবাস্তব। -1 অবাস্তব। অবাস্তব মানে যার এক্সিস্টেন্স নাই, বাস্তব নাই। -1 অবশ্যই বাস্তব। √-1 √-1 অবাস্তব, হ্যাঁ। আর বাকি না একটু মিনিট যেটা বললো এটা অবস্থা 0 to equal 0। অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত বিষয়টা আসলে ক্লিয়ার না, আমি তোমাদেরকে বলছিলাম 1/0 এটা তো অসংজ্ঞায়িত দেখে, হ্যাঁ, বাট এটা ভ্যালু আছে, এটা বাস্তব সংখ্যা অবস্থা। তাহলে বাস্তব কোনটা আর অবাস্তব কোনটা, এই জায়গাটা একটু কনফিউশন। আমি একটু ক্লিয়ার করি। এক কথা মনে রাখবে, যত সংখ্যা আছে সবই বাস্তব, তুই যা দেখো। অবাস্তব কারা? রুটের ভিতরে মাইনাস সামথিং, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে জটিল সংখ্যা। ওকে, রুটের ভিতরে মাইনাস করে সেটা অবাস্তব। তুমি ক্যালকুলেটরে যদি প্রেস করো মাইনাস মানে √/-2 √/-5 দেখবা এরর আছে। আমার কথা বুঝতে পারছো? তার মানে যত সংখ্যা আছে সব সংখ্যা হচ্ছে আমার বাস্তব। বাস্তব সংখ্যা থেকে আমরা বলতেছি রিয়েল নাম্বার। ওকে, রিয়েল নাম্বার নিয়ে আমাদের কাজ। টোটাল রিয়েল নাম্বারকে আমি যদি গ্রাফ সংখ্যা রেখায় দেখাই, তাহলে এই যে 0 এদিকে হচ্ছে +1 2 3 4
তোমরা কেউ না বুঝলে আমাকে অবশ্যই বইলো, চুপ করে থাকো না, নিরবতা সম্পর্কে লক্ষণ সেই কবুল বরাবর মতো তাহলে বিপদ। আচ্ছা, তো এদিকে হচ্ছে এইভাবে আমাদের মাইনাস ইনফিনিটি পর্যন্ত গেছে, আর এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের আর মানে রিয়েল সংখ্যা, ঠিক আছে? এর মধ্যে 3 পয়েন্ট আছে, 3.1, 3.5, 2/5 সবই আছে। এখন এর মধ্যে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো বুঝো 1 2 3, 3/5 তো পূর্ণ না, 1.56 তো পূর্ণ না। যেগুলো পূর্ণ সংখ্যা এগুলোকে আমরা বলি হচ্ছে z, ঠিক আছে? যেগুলো পজিটিভ পূর্ণ সংখ্যা সেগুলোকে বলি z প্লাস, যেগুলো নেগেটিভ পূর্ণ সংখ্যা সেগুলোকে বলি z মাইনাস। ওকে, স্বাভাবিক সংখ্যাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল নাম্বার m। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এরপরে আসলে হচ্ছে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা গেল, এখন আর দুইটা টার্মের মধ্যে জানা লাগবে, সেটা হচ্ছে মূল ও দ্বারা অমূল। এই দুটো সম্পর্কে আইডিয়া আছে কারো? ওকে, মূল ও দ্বারা অমূল কি? অমূল কি কেউ বলতে পারবা? হ্যাঁ, 9 ক্লাস তো পড়ছো ডেফিনেটলি, আমি জানি। সেটা মূল, মূল আর অমূল মানে নিজের উপরে নিজের কনফিডেন্স নাই, ব্রেন ড্যামেজই পাইলা লাভ নাই তো। আচ্ছা বলো, মূল আর অমূল কি জানি বললা? বলো না, ভুল হইলে সমস্যা নাই তো। মূল আর অমূল তো বলতে পারছো না? আচ্ছা, আমি 9 10 এর ভাষা রিপিট করি। 9 10 তো সবাই পড়ে আসছে না? কি ছিল যে একটা অঙ্ক ছিল না যে প্রমাণ করে যে √3 একটি অমূল সংখ্যা, ওইটা আমরা ডানা দিয়ে চলছি, যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q উভয় সহমৌলিক এবং q গ্রেটার দ্যান 1 ব্লা ব্লা। এটা সব মুখস্থ করে আসছো, বুঝছো কি আদৌ? এটা মূলত না, না শিওর সবাই কনফিডেন্ট? তোমাদের কন্ডিশন অনুযায়ী তো তাই মিলে হচ্ছে না, p বাই q আকারে লিখছি। কিন্তু মূলত দেখো, মূলত ভার্সেস অমূলত বানানো যায়। মূলতের পক্ষে কারা আছে? একজন দুইজন। অমূলতের পক্ষে বাকিরা কি সব হচ্ছে মানে সহমত ভাই, না ভোট, না ভোট, যেদিকে জিতবে গভর্নমেন্ট যেদিকে আমরা সেদিকে। আচ্ছা, সেটা হচ্ছে খুবই আনফরচুনেটলি জানানো হচ্ছে এটা একটা অমূলত সংখ্যা। আমি বলছিলাম আচ্ছা, তুমি না বুঝে বলছো কিভাবে অমূলত সংখ্যা? আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে, ভবিষ্যৎবাণী করে তো লাভ নাই, খেলা দেখে বলতো। এটা কার নাম জানো? পাই, পাই না, পাই একটা অমূলত সংখ্যা। কেন? সেটা হচ্ছে 9 10 আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো শিখে আসি বা আমাদের বোর্ড বইগুলো যেভাবে থাকে, এটা আসলে আমি কেন জানি এটা খুব মানে পছন্দ করতে পারি না। কারণ তোমরা জবের টাইমে যাও বা যেখানে যাও, তুমি অন্যান্য বই যখন পড়বা তখন বুঝতে পারবা যে আমাদের বোর্ড বইগুলো কত কোয়ালিটিফুল। মানে এগুলোর এমন ভাবে বলে, মানে যা বলছে ওরাই বুঝছে, ওরা যা বলে আমরা বুঝি না, আমরা বলি ওরা বুঝে না। এই যে পি ও কিউ সহমৌলিক, এটা সেটা, এটা আমি নিজে যখন 9 10 এ বসে আমি জীবনে বুঝি, এই জন্য এই যে টানা বললাম আর কি, বুঝতে ছিল। তো মেইন কথা হচ্ছে মূলত অমূলত আগে বলি। সব সংখ্যা হচ্ছে মূলত, এক কথা মনে রাখবে। অমূলত কারা? যাদেরকে ভাগ করলে ওটা কখনো শেষ হবে না, অসীম ভগ্নাংশ, ঠিক আছে? এখানে একটা কথা আছে, অসীম ভগ্নাংশের মধ্যে আবার পৌনগুণিক আছে না? 2 0 মনে করো 2.0358358 এরকম আসে না? যদি পৌনগুণিক আসে তাহলে এটারে কিন্তু আমরা p বাই q আকারে লিখতে পারি। তোমরা পৌনগুণিক উঠানো শিখছো, এই যে মাইনাস দিয়ে 9 9 দিয়ে তাহলে p বাই q আকারে লেখা যায়। সো পৌনগুণিকটা হচ্ছে আমার মূলত। তাহলে আমি এক কথায় যদি বলি, আমার অসীম যত ভগ্নাংশ আছে, অসীম দশমিক ভগ্নাংশ, এই অসীম দশমিক ভগ্নাংশের থেকে শুধুমাত্র
পৌনঃপুনিক গুলো ছাড়া যা আছে তারা সবাই অমূল। বুঝা গেছে? পায়ের মান আনইউনিফাইড। কে বলছো তোমাকে? কোনদিন তুমি মিলাই দাও না। পায়ের মান এটা এটা স্পেশাল নাম্বার। এটা কত স্পেশাল নাম্বার জানো? পাই ডে পালন করা হয়, জানো তোমরা কেউ? পাই ডে পালন করা হয় কারণ এটা একমাত্র ডিজিট, এটা আইনস্টাইনের জন্মদিনে পালন করা হয় পাই ডে। এমন একটা ডিজিট যেটা তুমি আজীবন ভাগ করতে থাকলেও জীবনে কখনো রিপিটেশন পাবা না, সেম রিপিটেশন। হ্যাঁ, এবং এই পায়ের নাম্বার মুখস্থ করা নিয়ে ইন্টারন্যাশনাল গিনেস বুকে বিভিন্ন কম্পিটিশন হয়। যেমন তোমরা চমক হাসান ভাইকে চিনো বাংলাদেশে? চমক হাসান ভাইয়া হচ্ছে তার 5000 পর্যন্ত মুখস্থ পায়ের নাম। জাপানের একজন আছে ওনার 12000 পর্যন্ত। বুঝতে গেছে? এটা হচ্ছে আনডিফাইন্ড, চলতে থাকে। এখন অনেকে বলতে পারে ক্যালকুলেটর দিলে দেখো সাইকোলজি ডিজিট চলে আসছে, মানে এটার দোষ না, এটা ক্যালকুলেটরের দোষ। ক্যালকুলেটরে আসলে ডিজিট অল্প সেট করা। হ্যাঁ, তুমি যদি ক্যালকুলেটরে √5 দাও, ওটার একটা অল্প ডিজিট আসবে, কিন্তু √5 পড়তে থাকলে এটা আনলিমিটেড চলতে থাকে। তাহলে আমি আরো সহজে যদি বলি, তাহলে অমূলক কারা? রুটের ভিতরে কিছু থাকলে, মানে যেগুলোকে রুট করা যায় না, যেমন 5, 3 এগুলো। আচ্ছা, নাম্বার 2 কি বললাম? অসীম দশমিক ভগ্নাংশ যারা হবে। তাহলে এখন ক্লিয়ার? তাহলে আমাদের পি কিউ নিয়ে পেইন নেওয়া লাগবে না। আচ্ছা, এখন আসো মৌলিক সংখ্যা কার? মৌলিক সংখ্যা কার? যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। খুবই সুন্দর কথা, কিন্তু ইউনিভার্সিটিরা এক মহান না, তারা কোনো আমাদের এত সুন্দর প্রশ্ন দিবে না। তারা আমাদেরকে যেটা দিবে, তোমাকে শিখাবে হচ্ছে 1 + 1 = 2, প্র্যাকটিসের জন্য দিবে 2 - 1 = 1, আর প্রশ্নে দিবে যে একটি ট্রেন 20 কিলোমিটার/সেকেন্ড বেগে গেলে নিউটনের দাদার বয়স কত? তো তোমার হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে কখনোই তোমাকে মৌলিক সংখ্যা কোনটা এটা দিবে, বা দিলেও একটা দিতে দেবে। তোমাকে মেইনলি প্রশ্ন করবে 1 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? এখন গণনা, কথা গণনা শুরু করো। 2, 3, ছিল 1 থেকে 30 পর্যন্ত তো কোনো ব্যাপার না, ভাবলাম আমি কোনো 1 থেকে 100 এখন হচ্ছে 25টা। 1 থেকে যদি বলি 92, 1 থেকে 77, এই তো শুরু হয়ে গেল। আমার কথা বুঝতে পারছো? তো এই কাজগুলো হচ্ছে করবে, এবং এই জায়গাগুলোতে কিন্তু ডিফারেন্স হবে। তোমরা একটা বিষয় মনে রাখবা, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা কিন্তু মানে খুব ট্যালেন্ট দিয়ে পরীক্ষা দিতে হয় ব্যাপারটা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি মেইনলি হচ্ছে এই ইউনিটের স্টুডেন্ট। তো আমি যখন পরীক্ষা দিছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে দিছি, কুয়েটে দিছি, সাস্টে দিছি, এই জায়গাগুলো 2 দিন। তো ওভারঅল আমার সব জায়গায় আসছে। আমি যে বিষয়টা খেয়াল করলাম যে তুমি আসলে কে কত ট্যালেন্টেড, এটা আসলে অ্যাডমিশনে ম্যাটার করে। অ্যাডমিশনে ম্যাটার করে কে কত পড়ছে, এটাও খুব একটা ম্যাটার করে। অ্যাডমিশনে ম্যাটার করে কে কত স্মার্ট। বুঝতে পারছো? তোমাকে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, মানে তোমার সাথে যারা কম্পিটিটর, মানে তোমাকে যে অনেক পড়তে হবে তা না। মনে করো সাপোজ তোমাকে মানে 100 মার্কের মধ্যে ভালো করতে গেলে তোমাকে 200 ঘন্টা পড়তে হবে, নট নেসেসারি। তোমার টার্গেট হচ্ছে তোমার সাথে যারা, তাদের শুধু পিছনে ফেলতে পারতেছে। বুঝতে পারছো? যে একটা কথা আছে না, যে তুমি যদি একজন সিঙ্গেল মেয়েকে ইমপ্রেস করতে চাও, তাহলে তোমাকে পৃথিবীর সবার থেকে ভালো হইতে হবে। আর যদি তুমি একজন হচ্ছে ভাবি টাইপের কাউকে ইমপ্রেস করতে চাও, তাহলে তার হাজবেন্ডের থেকে ভালো হইতে হবে। এরকম ক্ষেত্রে তোমার অ্যাডমিশনে যদি তুমি চান্স পেতে চাও, অ্যাডমিশনে চান্স পেতে গেলে তোমাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে তোমার যারা কম্পিটিটর, তাদের থেকে তুমি ভালো পারতেছো। তারা একটা কোশ্চেন 3 মিনিট আনসার করতে, তুমি এটা 30 সেকেন্ডে পারতেছো। এটাই কিন্তু ডিফারেন্স করে দিবে। তুমি 100 মার্কের মনে করো একটা পরীক্ষা হলো, সেখানে তুমি 99 পাইছো, চান্স পাইছে যে 50 চান্স পাইছে, যে 99 পাইছে এরকম চান্স পাইছে। লেভেল কিন্তু খুব বেশি ডিফারেন্স হচ্ছে যে 50 চান্স পাইছে আর যে 49 চান্স পাইছে। কাট লাইনের উপরে তোমাকে থাকতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখন আসো তোমাদের হচ্ছে কোন টপিকটা নিয়ে বলছো? ও, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ব্যাপারটা সবচেয়ে বেশি মনে রাখা 1 থেকে 100 পর্যন্ত। আচ্ছা, মোবাইল নাম্বার মনে রাখা সামর্থ্য আছে কার কার? অনেক মনে রাখো, 4জন 5জন করে, কারণ নাই না, অনেকে আছে। দেখবা যে আমি একটা সময় দেখতাম যে আগেকার যুগের মানুষরা কি করতো,
যারা হচ্ছে তোমার মানে 1990s এর প্রেমিক প্রেমিকা ডায়েরি রাখতো, ডায়েরিতে নাম্বার এখন এরা সব অ্যাডভান্স GF1 GF2 3 এগুলো সব ইউজ করে। আচ্ছা, তো এইটা হচ্ছে যেটা মনে রাখবা সেটা হচ্ছে 44 223 223 21 মনে রাখো 44 21 আর 223 মনে রাখো মনে থাকবে। যার মনে থাকবে না সে দুই ভাবে মনে রাখতে পারে, একটা হলো তার যে হবে তার নাম্বার হিসেবে, আর যার ছিল সে প্রাক্তন হিসেবে। তো আর ভুলবা না, তাহলে 44 223 223 21 এটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, এটা হচ্ছে 10 থেকে 20 এর মধ্যে, এটা হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে। বুঝতে পারছো? প্রতি এটা করে সো তোমাকে এখন যতই বলু, আমি যদি বলি 1 থেকে 72, তুমি 1 থেকে 70 পর্যন্ত তো বুঝে যাও হিসাব করে কথা। বুঝতেছো? এই সিস্টেম গুলোই হচ্ছে শিক্ষার ব্যাপার। এগুলো কিন্তু ওই যে বললাম তুমিও কিন্তু ক্যালকুলেট করে বের করতে পারবে, পারবা না এমন কিছু না, পারবা না। তো এই ট্রিক গুলো তোমাকে জানতে হবে। বুঝি নাই। বুঝছো না? 1 থেকে 10 এর মধ্যে কয়টা মূল সংখ্যা? 4টা। 10 থেকে 20 এর মধ্যে 4টা। 20 থেকে 30 এর মধ্যে 30 থেকে 40 এর মধ্যে। বুঝতে পারছো বিষয়টা? তো এটা হচ্ছে আমার 1 থেকে 100 পর্যন্ত পড়া। যদি তোমাকে বলে 1 থেকে 70 এর মধ্যে কত আছে, তাহলে তুমি 70 পর্যন্ত এসে থামো। 70 এটা হচ্ছে 80 90 100, তার মানে এই পর্যন্ত করে দেবো। বুঝা গেছে? তোমাকে যদি বলে 72, তাহলে তুমি শুধু দেখবে 71টা ডিভাইড হয় কিনা। 71 না হয় তাহলে তো 70 এর আগে তো 72 এর আগে। বুঝতে পারছো? এখন আসো লেখা উল্টা সোজা নিয়ে কোনো প্রবলেম হয় কার? মানে দেখে না কোনটা আয়নায় ধরলে এরকম দেখা যাবে, কোন দেখা যাবে, এটা মানে সমস্যা হয় না কার দ্বারা? হয় না মানে নরমালি সমস্যা হয় না, বাট সময় লাগে, সময় লাগে মানে টেস্ট করে করে দেখা লাগে কোনটা। আচ্ছা, মনে করো এই টাইপের জিনিস থাকে, এইটারে উল্টা করে মানে আয়নায় ধরলে কেমন লেখা দেখা যাচ্ছে কিভাবে? আচ্ছা, FEC, হ্যাঁ FEC আয়ন ঠিক আছে, বাট কোন দিকে ঘুরবে কোন দিকে না ঘুরবে সেটা বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই ভুল যায়, যারা পারো তারা ভালো, আমি পারি না, আমার সমস্যা। তো সেটা হচ্ছে আমি তুলনামূলক আমি মনে করি যে আমার মানে তোমরা যারা পারো অনেক তুলনামূলক ভালো স্টুডেন্ট, বাট আমার কিছু কিছু ব্যাপারে আমি আসলে এগুলো পারলাম না। দেন আমি যখন এই ইউনিটেরও পরীক্ষা দিতে আমার শর্টকাট আছে। তো সেটা হচ্ছে যে একটা সহজ কথা বলি, তুমি যে কাজটা করবা প্রশ্নে তো তোমার দিয়ে দিবে, প্রশ্ন দাঁড়ালে তো সমস্যা নেই, ওকে যেটা দিবে তাকে ঠেসে ঠেসে লিখবে। কয় মিনিট লাগে? 2 সেকেন্ড লিখে উল্টা সাইডে গেছে। তো লাইফে ওই যে বললাম না, মানে তোমার কাজ হচ্ছে তোমাকে চান্স পাইতে হবে। কেমনে পাইলে এটাকেও দেখতে হবে। তুমি A+ পেয়ে চান্স পাইছো না, কিভাবে পাইছো? শুধু যখন অ্যাডমিশনের পর জিজ্ঞেস করবে তুমি কোথায় পড়ো, তুমি বলবা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর। আচ্ছা, ভালো স্টুডেন্ট। আদৌ হচ্ছে ভালো স্টুডেন্ট কিনা এটা কেউ জাজ করতে জানো। আবার মনে করো তুমি অনেক ভালো স্টুডেন্ট, পরীক্ষার দিন অসুস্থ ছিলা কোনো কারণে দিতে পারো না, তুমি কোথায় পড়ো? ঢাকা ইউনিভার্সিটিতে হয় না বা জাহাঙ্গীরনগর? না না, হয় এরকম হয়, ভিতরে ভিতরে তোমার ব্যাপারে ধারণা হয়ে গেছে, মানে তো স্টুডেন্টের লেভেলেই নেই। ওকে, তাহলে এই টার্মটা কি বুঝতে পারছো? এখন আসলে ঘড়ির কাঁটা দেখা, এটা তো সমস্যা হয় না। ঘড়ির কাঁটা হয় না, মনে করো 10টা 30 বাজে, আয়না দেখবে কয়টা বাজে? 10টা 30। আয়না দেখলে 10টা 30 বাজে, এই তো সমস্যা বাজানো শুরু হয়ে গেছে। আড়াইটা, আচ্ছা উত্তর নিতে হবে। 1:30, তারপর আরেকজন কথা বললো 2:30, আর অপশন তো 4টা থাকবে, তোমরা তো উপরে চলে যাবে। আচ্ছা, এটা কিভাবে করবে? মানে এই কোশ্চেন থাকে না যে এখন ঘড়িতে 2টা 30 বাজে, তাহলে আয়নাতে কত দেখা যাবে? বা একটা ঘড়ি আয়নাতে দেখলাম 2টা 30 বাজে, তাহলে সরাসরি কত দেখা যাবে?
এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমার একটু মানে নিজেরও ক্ষোভ আছে। সেটা হলো যখন সায়েন্সের এই ইউনিটে যখন ফিজিক্স পড়াই তখন দেখি ওখানে কিছু ম্যাথ আছে তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে। থার্মোমিটার তো বুঝছো যে তাপমাত্রা মাপে, তো একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে এরকম তাপমাত্রা পায় এরকম এরকম, তাহলে অরিজিনাল। ভাই একটা থার্মোমিটারের দাম কত? সর্বোচ্চ 100 টাকা নিবে। ত্রুটিপূর্ণতা দিয়ে কেন মাপতে হবে? ভালো কিনে মাপতে হবে। আবার টাইম দেখা, সাপোজ তুমি এখানে আয়নায় দেখতেছো, তো একটু কষ্ট করে উঠে গিয়ে ঘড়িটা দেখলে না, তোমার এইভাবে কেন দেখা লাগবে? মানে তোমাদেরকে ডিটেকটিভ বানাচ্ছে। মনে করো কোনো কারণে তুমি ফেসে গেছো কোথাও একটা মানে বন জঙ্গলে বা কোথাও, অথবা মনে করো একটা মার্ডার কেস বুঝতেছো, দূর থেকে তোমার খেয়াল আছে টাইম দেখছিলাম বা ওটা আয়না ছিল এত তাহলে সিআইডি এই টাইপের ক্ষেত্রে যে কাজটা করবা 11টা এটার থেকে তুমি যা টাইম দেখছো সেটা বাদ দিতে 11:60 থেকে তুমি যে টাইমটা দেখছো সেটা বাদ করে দিলে রিয়েল টাইম পেয়ে যাবে। মনে করো তুমি দেখছো 2:30, 10:30 তো বললো। হ্যাঁ 10:30। এখন এটা তো তুমি মনে করো একটার ক্ষেত্রে, যখন আরেকটু চেঞ্জ করে করে দিবে তখন একবার আটকে যাও। যেমন কি হবে দেখবা, আমি যদি তোমাকে বলি তুমি দেখলা হচ্ছে 2:32, তখন অরিজিনালি 2:32, এবার 2টা তুমি উঠানামা করো, 5 করে হলে তো কাটা দিয়ে বুঝতেছো, তুমি বলো 2:32। বুঝছো কি আমার কথাটা? তুমি যে বিষয়টা হয় তুমি এমন এমন করো, তাহলে এদিকে না বুঝলে বলো। আচ্ছা আসলে কি বুঝতেছো না, বাকিরা বুঝতেছো না? তুমি নাও না, আমি নিষেধ করতেছি না, তুমি নিয়ে যাও, পুরোটাই নিয়ে যাও। আচ্ছা না বুঝলে রিপিট করো, আমি বুঝাই দিচ্ছি। বিষয়টা হইতেছে যে এরকম একটা ঘড়ি আছে, আমি জানি না এখন এই যুগে এসে কারা এসব ঘড়ি ইউজ করে। আচ্ছা এরকম একটা ঘড়ি আছে, এই ঘড়িতে মনে করো সাপোজ তুমি দেখতেছো একটা টাইম, তো এখানে একটা আয়না আছে, আয়নার মধ্যে ঘড়িটার টাইম তো ডেফিনেটলি এটা দেখা যাবে, উল্টা দেখা যাবে। আয়নার মধ্যে তুমি যে টাইমটা দেখলা, সাপোজ আয়নায় যে টাইমটা দেখছো, এটা দেখে তোমাকে বলতে হবে রিয়েল টাইম। বুঝাইছে? বুঝে বললাম ডিটেকটিভ হওয়া। রিয়েল টাইম কত, এটা তোমাকে বলতে হবে। রিয়েল টাইম কি হবে? সেই ক্ষেত্রে তুমি যে টাইমটা দেখছো 11:60 থেকে ওটাকে বাদ দিবে। সাপোজ রিয়েলটা দেখে একটা বলে 11:60 থেকে বাদ। হ্যাঁ, যেমন বিষয়টা হচ্ছে রিয়েল টাইম ইকুয়াল টু মনে করো 11:60 মাইনাস অ্যাপারেন্ট অর মিরর টাইম, মিররে যেটা দেখছো। সো আলটিমেটলি এটাকে এখানে আর এটাকে এখানে নিয়ে আসলে কোনো কাজ হবে না। বুঝাইছে? মেন কাজ হচ্ছে তুমি 11:60 থেকে বাদ, যাই আসুন 11:60 থেকে বাদ দিবে। এটা হলো সহজ বাংলা কথা। ওকে, 11:60 থেকে আমরা বাদ করে দিব, তাহলে আমরা মোটামুটি ডিটেকটিভ লেভেল ফার্স্ট স্টেজ পার করে ফেলছি। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের মেন টার্ম গুলো গেল। এই বেসিক গুলো রাখবা, প্রতি ক্লাসে এরকম কিছু বেসিক তোমাদেরকে আমি বলবো, এগুলো মনে রাখবা কাজে। এগুলো শুধু এখন না, ভবিষ্যতে যখন চাকরি বাকরির পরীক্ষা দিবা, বিসিএস, ব্যাংক ট্যাঙ্ক তখন কাজে। আচ্ছা, তো প্রথমে আসা হচ্ছে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন দেখো, তোমরা এখানে দেখবা যে মেইনলি প্রশ্নগুলো আসছে কি অ্যালজেব্রিক থেকে আসছে, বীজগণিত 9 10 এগুলো পারবা। নৌকা, অনুকূল, প্রতিকূল এটা নিয়ে আসছে। তারপর হচ্ছে লসগু গসগু থেকে থাকে। তারপর হচ্ছে তোমাকে আগে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে কি কি থেকে থাকে। হ্যাঁ, তারপরে তোমার দেখবা যে মোস্ট অফ দ্য কেসেস আর যে ব্যাপারগুলো থাকে যে তোমার যে ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এই টার্ম থেকে থাকে। তুমি দেখবা আমি এই কথা বললাম, এই কটা টপিক প্রত্যেকবারই কম বেশি আসছে। বুঝা গেছে? তো আগে তোমার কাজ হচ্ছে এই কটা টপিক শেষ করা। তো আমরা ফার্স্ট আসি হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগুর ফুল মিনিং থাকে লসাগু সাধারণ গুণ, লসাগু হচ্ছে গুণিত আর গসাগু হচ্ছে গুণনীয়। এই দুটো ডিফারেন্স হলো 12 গুণনীয় কার আর গুণিত বলতে পারবা? গুণ
গুণিতক। গুণিতক হচ্ছে কত আকারে গুণ করে করে যাচ্ছে, অর্থাৎ 12 24 34 গুণিতক মানে কত করে করে যাইতেছে। আর গুণনীয়ক হচ্ছে 12 কে কত কততে ভাঙা যায়। 12 কে ভাঙা হচ্ছে 1 into 12 2 into 6 3 into 4। আচ্ছা এই ভাঙার সময় বুঝো কখন এসে থেমে যাবে, তখন দেখবে এই দুটো ডিজিট সবচেয়ে ক্লোজ হয়ে গেছে, তখন ওকে। তো এটা হচ্ছে গুণিতক আর গুণনীয়ক। তো আমাদের আসলে এগুলো দিবে না, হ্যাঁ এগুলো কখনোই আমাদের দিবে না, এত সহজ প্রশ্ন দিলে তো হয়েই দিবে। সেটা হচ্ছে আমাদেরকে যেগুলো দিবে সেগুলো সহজ, তবে আরেকটু ইয়ে দেবে। লসাগু বের করা, গসাগু বের করা তো পারো সবাই, শর্টেস্ট নিয়ম কি গসাগু বের করা, তিনটা ডিজিট সাপোজ তোমাকে দিয়ে দিচ্ছে 2 12 18। এদের হচ্ছে গসাগু বের করবে এবং গসাগু বের করবে কিভাবে? বাঙালি স্টুডেন্টদের প্রধান বৈশিষ্ট্য প্রশ্ন করলেই হবে। আচ্ছা আকাশের দিকে তাকায় লাভ না, আকাশে লেখা নাই, বিষয়টা হচ্ছে তুমি জানো না, সবাই জানো। এখন এর মধ্যে আবার দুইটা ব্যাপার আছে, সাইলেন্স কাজ করে, একটা হচ্ছে আমি বলবো তো 2 12 18 24 এটা লসাগু আমরা কিভাবে করবো? বুঝলে শোনো মুখস্থ বলতেছ, তুমি মুখস্থ দিতে অনেক বেশি কেউ বলতে পারতেছ না? আচ্ছা 2 দিয়ে ভাগ করবা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, অনেক ভালো কথা। আমি এগুলো মানে তুমি এভাবে করবা, ক্লাস 5 6 এর বাচ্চা এভাবে করবে, ডিফারেন্স তুমি যে তার থেকে শিখবে কিছু সহজ জিনিস করবা। সেটা হচ্ছে এর মধ্যে তুমি দেখবা যে কোন একটা সংখ্যা দিয়ে বাকিটা পুরোপুরি ডিভাইড যাচ্ছে কিনা, গেলে ওটা বাদ দিও। 2 তো 12 এর মধ্যে যাচ্ছে, দরকার নাই, 12 24 এর মধ্যে যাচ্ছে, দরকার নেই। আবার মনে করা হচ্ছে 6 12 34 মনে করো হচ্ছে 24 না 24 আরেকটা দিই মনে করো 20, এটা লসাগু হলো। তো 6 তো 12 এর মধ্যে যাচ্ছে, দরকার নাই। 12 আর 36 এ যাচ্ছে, সরি 12 আর 36 এর মধ্যে যাচ্ছে, তাহলে 36 আর 20 এর করব, তাই না? হ্যাঁ মানে বড় যেটা থাকে ওটারে রাখলে হচ্ছে, ও ছোটগুলো সব বাদ দিয়ে দিলে না, বোঝা গেছে? তাহলে এটার জন্য দশক। আর গসাগুর ক্ষেত্রে কি করবো? ইউক্লিড মেথড শিখাচ্ছিল না, ভাগ করতে হয়, ভাগ করে ভাগশেষ যেটা ওকে। এখন দুঃখের বিষয় হলো এটাও আসবে। আচ্ছা তাহলে আসবে কি দেবে আমি, এটা হচ্ছে যে তোমাকে দুইটা সংখ্যার গুণফল দিয়ে দিবে, লসাগু দিয়ে দিবে অথবা গসাগু দিয়ে দিবে। আরেকটা বের করবো, মনে করো দুইটি সংখ্যার গুণফল হচ্ছে 120, মনে করো হচ্ছে সংখ্যা দুইটি লসাগু মনে করো হচ্ছে গসাগু কত? আচ্ছা তোমাদের দেখি একটা রিভিউ নেই, তোমাদের মধ্যে মুখস্থিতা কাদের বেশি, মেয়েদের না ছেলেদের? অ্যাবিলিটি কাদের বেশি? মানে তারা এত পরিমাণে মুখস্থ করতে পারে, তোমার মনে হয় প্রচুর অ্যাবিলিটি, যেখানে মেডিকেলে বেশিরভাগ টিকে কিন্তু মেয়েরা প্রচুর মুখস্থ অ্যাবিলিটি। ইভেন আমি এমনও দেখছি, মানে আমার স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো, ভার্সিটি লাইফ বলো, 3 জায়গায় আর কি কম্পিটিটর মেয়ে ছিল, মানে যে সেকেন্ড ছিল, সেকেন্ড পজিশন। তো মানে এত মুখস্থ অ্যাবিলিটি ভাই, মানে তুমি আসলে অবাক হয়ে যাবে, এত মুখস্থ কেমনে করতে পারে আমি জানি না। ইভেন মানে তাদের মুখস্থ ক্যাপাসিটি, তুমি মনে করো 20-25 মিনিট পর পর তুমি খাওয়া দাওয়া ছুঁয়ে ফেলে দিও, আমি করি। তো বাট তাদের অনেক কিছু, বাট ছেলেরা আগে কোন দিক দিয়ে জানো, মানে উল্টা পাল্টা বুদ্ধি অনেক বেশি। উল্টা পাল্টা বুদ্ধি বলতে আমি আমাকে দিয়ে বলি, আমার ভার্সিটি লাইফের একটা ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি কিন্তু আমার ডিপার্টমেন্টের টপার, তো আমি যখন বের হয়েছি আমার সিসি হচ্ছে 3.8, বুঝতে পারছো, খুব বাজে। তো
3.75 পেলে হচ্ছে তোমার ডিনস অ্যাওয়ার্ড, এটা তো বুঝো, রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড। তো 3.75 পেলে আমার তো এই রেজাল্ট করার পিছনে আসলে খুব পড়াশোনা করছে এমন না। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আমি কয়টা কোচিং ইনভলভ ছিলাম, ইউনাইটেড নিতাম, ইউসিসিতে নিতাম, প্যারাগনে নিতাম, মাঝে দেখেছি যে উদ্ভাসের সাথে আছে। তো এই তো করতাম টিউশন মিশন করে রাত 12টা পর্যন্ত, মানে টাকা আনতে সাজাকে বলে। হ্যাঁ, কোটিপতি হই নাই, লাখপতির কাছাকাছি বলতো, কোটিপতি হয় না। এটা হচ্ছে মানে তুমি যখন ভার্সিটিতে প্রথম আসবা, তারপর ঢাকা ভার্সিটি চান্স করবো, দেখবা আরে সেই খালি টাকার টাকা, তখন হচ্ছে। তো যাই হোক, এই করতে করতে পরীক্ষার আগের রাতে গিয়ে মনে হইতো কালকে পরীক্ষা আছে। তো রাত 12টা পর্যন্ত টিউশন করে গেছি। এখন তুমি এক রাতে যত যাই করো, পুরো পড়াইছে 6 মাস ধরে, এক রাতে তো ওইভাবে হয় না। তো যে কাজগুলো করতাম আমি তো জানি যে হইতো না এক রাতে, ফ্যামিলিটি তো নাই, এতগুলো শীট থাকে পরীক্ষাতে। এখন মেয়েরা যারা, তারা দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস 3 দিন 7 দিন আগে টিউশন অফ, দেখবা তোমরা এরকমই হয়। টিউশন অফ দিয়ে বাসায় যে পড়া শুরু করছে, খাওয়া দাওয়া সব করছে। আমি কি ভুল বলতেছি? এরকম হয় না? মেয়েরা কিন্তু সিরিয়াস, আমাদের তুলনায় সিরিয়াস বেশি। তো রাত 12টায় গিয়ে যখন পরীক্ষার কথা জানছি, তখন তো নিশ্চয়ই পড়া সম্ভব হয়ে যাবে। তো তখন তো ওই যে বললাম বাদরাগি, তখন ভাবা লাগে আমার তো নাম্বার পাওয়া লাগবে, নাম্বার কিন্তু পাবো। তখন কি করতাম যে কি করলে মানে ওই টিচারকে অ্যানালাইসিস করতাম, টিচার হচ্ছে কিভাবে নাম্বার দেবে, এই স্যার কিভাবে নাম্বার দেয়, কি বলে নাম্বার দেয়, টিচার। আমার এখনো মনে আছে, আমার থার্ড ইয়ারের একটা কোর্স ছিল হচ্ছে ইকোনমিক্স। হ্যাঁ, আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ওখানে তোমার ওভারঅল সব পড়া লাগে, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, পলিসি, মিলান। তো ইকোনমিক্সে আমাদের পরীক্ষা হয় হচ্ছে ঢাকা ভার্সিটির দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে 25-25 ইন কোর্স হয়, এটাকে এভারেজ করে 25 করে, 5 মার্ক অ্যাটেন্ডেন্স, আর ফাইনাল হচ্ছে 7। ওই ইন কোর্স পরীক্ষা আমি যখন দেই, তখন একটা থিওরেম খুব ইম্পর্টেন্ট ছিল, বমলস থিওরি। হ্যাঁ, বমলস থিওরি, ইয়ার নাম হচ্ছে বমলস। অনেক থিওরি আছে ইকোনমিক্সে। তো বমলস থিওরিও কে পড়বে? আমি যে কাজগুলো করে গেছি, আমি হচ্ছে ইন্টারনেট থেকে কিছু ইকোনমিস্টের নাম দেখেছি, বিখ্যাত ইকোনমিস্ট। সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের গুলো আমি জানি যে পিথাগোরাস, এটা ইকোনমিক্সের নাম তো আমি জানি। তো আমি কিছু নাম দেখে গেছি, বাকিটা তো আমি করবো। তো নাম দেখে গেলাম আর এইভাবে গেলাম। পরীক্ষা হলে গিয়ে প্রশ্ন দেখে, প্রশ্ন একটা আমি চিনতেছি, চেনা চেনা লাগে, তো বলছে না। তো নাম্বার তো পাওয়া লাগবে, বুঝতেই পারতেছো রেজাল্টের ব্যাপার। তো আর নাম্বারের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। তো শুরু করলাম মনে করো যে টাইম ম্যানেজমেন্ট, মানে টাইম রিলেটেড একটা প্রশ্ন আছে, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। কে লিখছে? লিখছে আমি, নাম দিয়ে দিতে গেছে ইকোনমিক্স। তো এখন এটা কেন দিছি, ওই যে ভাবছি যে আমি একটা সায়েন্সের স্টুডেন্ট, 9-10 থেকে পড়ে আসি, পিথাগোরাস সারা জীবনে কি কি বলছে আমি এখনো জানি না, জানি এরিস্টটল লাইফ অনেক কিছু বলছে আমি জানি। তো একজন ইকোনমিক্স টিচার, যে ইকোনমিক্সের টিচার, সে কি সব জানবে? জানবে না। তাহলে আমার থিওরি চালাই দিলে সমস্যা। তো এরকম দিলাম, দেওয়ার পরে এইভাবে মোটামুটি আনসার করছি হচ্ছে 20 মার্ক। লাস্ট প্রশ্ন ছিল হচ্ছে ওই যে বমলস থিওরি। তখন যে কি দুঃখটা লাগছে, আসার আগে তো একবার চোখের সামনে পড়ছে, বাট পড়ে আসি নাই। বমলস থিওরিতে হচ্ছে 5 মার্ক, 20 মার্কের আনসার হলো তো হ্যাপি থাকার কথা, বাট আমরা নাম্বারের জন্য জীবন করতে পারি। তো এখন এই 5 মার্ক তো ছাড়া যাবে না জীবন। বমলস কি করছে এখন, তখন আমি চিন্তা করলাম যে তোমার সায়েন্সের ক্ষেত্রে জুলের কিছু থিওরি আছে, ওর এক একজন এক একভাবে এক্সপ্লেইন করছে, আছে না এরকম একটা কনসেপ্টকে এক একজন এক একভাবে। তো আমি চিন্তা করলাম আমি সায়েন্স থেকে পড়তেছি, ইঞ্জিনিয়ারিং সেটা, তো ওভারঅল আমি তো আমার লাইফে 30টা বই পড়ি না। তো আমি যদি ডিপার্টমেন্ট টপার করি, এমএসসি করি টরি, টিচার হবো কিছুদিন পরে, তাই না? তো তাহলে আমি ওভারঅল আমার লাইফে 40টার উপরে বই পড়ি না। তাহলে যে আমার খাতা দেখবে, সে না হয় 50টা পড়ছে, 100টা পড়ছে, পুরো পৃথিবীতে ইকোনমিক্সের বই আছে বেটা, পড়ছে সব। তো বমলস কিছুক্ষণের জন্য নিজেকে মিস্টার বমল চিন্তা করলাম, করে ওই রিলেটেড যা যা থিওরি দেওয়া যায় ভেবে ভেবে ওই প্যাটার্নের দেওয়া শুরু করলাম। তো 4টা থিওরি বানাইছি। 4টা থিওরি বানানোর পর ভাবলাম যে খাতা দেখবে ঢাকা ভার্সিটি টিচার এত বোকা না, মোটামুটি তো আইডিয়া আছে, সে ঠাস করে 0 বসাই দেবে। এখন 0 বসানো থেকে কিভাবে ঠেকানো যায়, তখন চিন্তা করলাম আপনি আমার খাতা ঠাস করে 0 দিবেন, তো এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া থাকে, এমন একটা রেফারেন্স দিয়ে দিব যে আপনার আগে খুঁজতে হবে আমি ঠিক বলছি না ভুল বলছি। তো তখন আমি 4টা থিওরি দিয়ে দেখলাম এটাতে কেটে যাওয়ার চান্সেস বেশি, কারণ আবল তাবল লিখলে তো বোঝা যায়। তো আমি তখন এখানে রেফারেন্স দিলাম, এটা বই
বইয়ের নামটা হচ্ছে বেসিক ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স। এই নামে কোনো বই নাই। এখন প্রথমত তুমি যখন খাতা দেখতে বলবা, আমি তো খাতা দেখছি কোচিং আমি তো জানি খাতা দেখতে এমনি বিরক্ত লাগে। খাতা দেখতে দেখতে একটা জিনিস পাইছি, কাটতে যাবো, আবার রেফারেন্স তো ছেলে দিয়ে দিছে, তার মানে আন্দাজ তো না বই আছে। বইয়ে যদি থাকে এটা সত্য না মিথ্যে এটা জানতে গেলে আমাকে বই খুঁজতে হবে। প্রথমত এই বই তুমি হার্ড কপি পাবো, নীলক্ষেত পুরো খুঁজতে পাবো। সেকেন্ডলি যেটা তুমি যদি সফট কপি খুঁজতে যাও, গুগলে যাও, গুগলে তো সব বই থাকে না, বুঝলো? কোন এক দেশের বই আমার কাছে ছিল। এই পরীক্ষা যখন নাম্বার দিল আমি ফাইভ পেয়েছিলাম। এই যে বললাম এইভাবে আর কি এই মাহাত্ম। হ্যাঁ, তো এই মানে মেয়েরা কিন্তু আসলে যারা পাইছে, আমার নিচে যারা পাইছিল 22 ওরা কিন্তু পড়ে পেয়েছে, বুঝতে পারছো? এই টেকনিক জরুরি, তুমি কিভাবে নাম্বার পাইতেছো এটা জরুরি। কেউ এখন সবাই আমার এই রেজাল্ট দেখবে আমি কেমনে পাইছি এরকম।